আশুলিয়ায় আগুনে দগ্ধ দুই দম্পতি সহ অন্তত ৫ জন। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দুর্ঘটনা। চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে বিএসএফের পুশিং, পরিচয় যাচাই বাছাই চলছে। করোনা সংক্রমণ বাড়লেও বিভিন্ন জেলায় পরীক্ষার কিট সংকট, পাওয়া যাচ্ছে না আক্রান্তের সঠিক তথ্য। টানা বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম লক্ষ্মীপুরের নিচু এলাকা। আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। খানাখন্দ বেড়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। যান চলাচলে ভোগান্তি, দুর্ঘটনার ঝুঁকি। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়েছেন দুই দম্পতি সহ অন্তত ৫ জন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ ৪ জনকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে আশুলিয়া নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের বেশিরভাগই পোশাক কারখানার কর্মী। আশুলিয়ার নিশ্চিন্তপুরে বেদেরপাড় এলাকায় জুয়েল মিয়ার দোতলা বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন জহিরুল ইসলাম। বুধবার সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়, ধসে পড়ে ঘরের দেয়াল। এ সময় আহত ও আগুনে দগ্ধ হন জহিরুল ইসলাম ও তার স্ত্রী স্বপ্না। প্রতিবেশী মোহাম্মদ শান্ত, তার স্ত্রী হাওয়া আক্তার সহ ৫ জন। তাদের প্রথমে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বিশাল এক বিস্ফোরণ ঘটছে, তারপরে বিল্ডিং এর সমস্ত রুম তছনছ হয়ে গেছে, ফাইটে কেউ গায়ে গ্লাস ভেঙে পড়ছে। পরে হঠাৎ করে শব্দ হয়েছে, হওয়ার পরে দেখি যে এরকম ধোঁয়া, পুরো ঘর ধোঁয়া অন্ধকার হয়ে গেছে। যে 2 জন রোগীকে আমরা ভর্তি রেখেছি তাদের মধ্যে একজনের 6% পড়েছে এবং একজনের 68% পড়েছে। পুলিশের ধারণা সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে ঘরের ভিতরে গ্যাস জমা ছিল। পরে চুলা জ্বালানোর সাথে সাথেই আগুন ধরে যায়। বিস্ফোরণে 5 থেকে 6 জন আহত হয়েছে এবং পুলিশ তাৎক্ষণিক জানার পরে ফায়ার সার্ভিস সহ তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজন টাইলস মিস্ত্রি এবং বাকিরা পোশাক শ্রমিক। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে উপজেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, যারা দগ্ধ হয়েছেন তাদের এই মুহূর্তে শারীরিক অবস্থা কি? চিকিৎসকেরা কি বলছেন এ বিষয়ে? দেখুন, যারা দগ্ধ হয়েছেন, দগ্ধদের মধ্যে 4 জনকে কিন্তু আশুলিয়ার যে নারী ও শিশু হাসপাতাল কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কিন্তু রাজধানীর ঢাকাতে কিন্তু তাদেরকে প্রেরণ করা হয়েছে। তো আমরা রাজধানীর ঢাকার তাদের শারীরিক অবস্থার খোঁজটি নিতে পারিনি, তবে আমরা প্রাথমিকভাবে আশুলিয়ার যে হাসপাতালটিতে তাদেরকে ভর্তি করা হয়েছিল সেই হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি যে 4 জনের অবস্থা কিন্তু তারা বলেছেন আশঙ্কাজনক, যার কারণে কিন্তু তারা 4 জনকে রাজধানীর ঢাকার যে জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউট রয়েছে সেখানে প্রেরণ করেছে। এবং এই 4 জন ছাড়া আরও একজন কিন্তু আহত হয়েছিল, তাকে কিন্তু আশুলিয়ার যে স্থানীয় যে হাসপাতালটি রয়েছে সেখান থেকে কিন্তু তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই বিস্ফোরণটি কিন্তু আজকে সকাল 7টার দিকে যখন ঘটে, এরপরেই কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে কিন্তু ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা কিন্তু এগিয়ে গিয়েছিলেন। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দোতলা যে ভবনটি রয়েছে সেই ভবনের নিচতলাতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণে আমরা দেখতে পেয়েছি ওই ভবনের প্রায় 11টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই 5 জন যারা গুরুতর আহত হয়েছে, এছাড়াও কিন্তু আরো কয়েকজন তারা কিন্তু ইটের আঘাতে, অর্থাৎ যে দেয়াল ধসে পড়েছিল সেই দেয়াল ধসের ইটের আঘাতে কিন্তু সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে তারা কিন্তু সবাই আশঙ্কামুক্ত রয়েছে। এই ঘটনাটি পুলিশের প্রাথমিকভাবে ধারণা, তারা বলছেন যে কক্ষটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই কক্ষে যিনি রান্না করার চেষ্টা করছিলেন তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। তাদের ধারণা গত রাত থেকে সেই ঘরটিতে গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমা অবস্থাতে ছিল, যার কেউ ধরুন আজকে সকালে যখন তারা রান্না করার জন্য চুলা জ্বালানোর চেষ্টা করে সেই সাথে সাথে কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া এই ঘটনায় উপজেলা প্রশাসনের
পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা খতিয়ে দেখছে এটি নাশকতা না সিলিন্ডার বিস্ফোরণ, তারা তদন্ত করে দেখছে এবং তদন্ত শেষে তারা কিন্তু এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আশুলিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশি নাগরিক দাবি করে ভোরে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায় ভোর ৪:৩০টার দিকে মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাগরিকত্ব যাচাই বাছাই করা হচ্ছে। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আলামিন নামে এক কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। মঙ্গলবার রাতে হিলি সীমান্তের কামালগেট এলাকায় বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়। দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলেও বিভিন্ন স্থানে করোনা পরীক্ষার কিটের সংকট রয়েছে। কিট না থাকায় অনেক জেলায় টেস্ট করা যাচ্ছে না, ফলে বিপাকে সন্দেহভাজন আক্রান্তরা। এছাড়া পাওয়া যাচ্ছে না আক্রান্ত হওয়ার সঠিক তথ্যও। রোগী শনাক্ত করতে না পারলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা চিকিৎসকদের। নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু অনেক হাসপাতালে নেই করোনা পরীক্ষার কিট। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবারও চালু হয়েছে করোনা ইউনিট। ৪০ শয্যার আইসোলেশন বেডের পাশাপাশি প্রস্তুত রয়েছে 10টি আইসিইউ বেড। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হলেও রয়েছে কিট সংকট। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের যে লজিস্টিকগুলো লাগবে, বিশেষ করে N95 মাস্ক এবং আমাদের র্যাপিড অ্যান্টিজেন কিট, এগুলো পর্যাপ্ত পরিমাণ আমাদের চাহিদা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে কিট না থাকায় এখনই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। যেহেতু বিগত করোনার চলে গিয়েছে, মধ্যখানে করোনার আর কোনো সংক্রমণ ছিল না, সুতরাং সেই জাতীয় টেস্ট কিটগুলো বর্তমানে মজুদে নেই। তো বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরে ওনাদের পরামর্শ মোতাবেক আমরা ২০০০ টেস্ট কিটের জন্য আমরা ইতিমধ্যে আবেদন পেশ করেছি। টাঙ্গাইলের কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই। সঠিক চিকিৎসা দিতে না পারায় সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কায় চিকিৎসকরা। উদ্বিগ্ন রোগীর স্বজনরাও। কোভিড টেস্ট দিচ্ছে, কিন্তু টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে এটার ব্যবস্থা আপাতত নেই। তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, কোথাও নাই। দ্রুততম সময়ের মধ্যে করোনা টেস্টের কিট পাওয়া যাবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। এই মুহূর্তে টেস্ট কিট টাঙ্গাইলে নেই, তবে আমরা রিকোয়ারমেন্ট দিয়েছি, এডির সাথে কথা বলেছি। ওনারা বলেছে যে তারা কিটের ব্যাপারে সিএমএইচডি বরাবর লিখেছে, রিকোয়ারমেন্ট দিয়েছে, তারা পাওয়া মাত্রই টাঙ্গাইল পাঠাবে। টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে এরই মধ্যে করোনার জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালের পরিচালক জানান, মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৪০০টি করোনা শনাক্তকরণ কিট সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে, তবে এখন পর্যন্ত RT-PCR মেশিনের মাধ্যমে নমুনা বিশ্লেষণ চালু হয়নি। RT-PCR চালু করতে আরও কিছু সময় লাগার কথা জানান। তবে সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলা ও সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে সচেতনতামূলক প্রচারণাও চলছে। এদিকে নওগাঁর হাসপাতালে এখন পর্যন্ত নেই করোনা পরীক্ষার ব্যবস্থা এবং আলাদা ইউনিট। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে দ্রুত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং কিটসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ঔষধপত্র চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। পরীক্ষা করার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিট সংগ্রহ করেছি এবং আমরা রোগী যদি এরকম সাসপেক্ট রোগী হয়, যদি মনে হয় পরীক্ষা করা লাগবে, সঙ্গে সঙ্গে আমাদের পরীক্ষা করার মতো সক্ষমতা এখন আমাদের আছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই এই নিয়ে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, অনেক জেলাতেই করোনা কিটের অভাবে পরীক্ষা করানো যাচ্ছে না, চট্টগ্রামের কি পরিস্থিতি জানাবেন? আর এই মুহূর্তে হাসপাতালে কতজন করোনা রোগী ভর্তি আছেন?
আগে আসলে করোনা পরিস্থিতির সামগ্রিক ব্যবস্থাপনা বা অবস্থাটি বলতে চাই। এখনো পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে বা যে পরীক্ষা করা হয়েছে গত এক সপ্তাহে আমরা দেখেছি যে ৩৮ জনের মতো করোনা পজিটিভ এসেছে এবং সবার প্রথমে যেই রোগীটি করোনা শনাক্ত হয়েছিল যার শরীরে তিনি কিন্তু গত পরশুদিন মারা গেছেন এবং এই মৌসুমে বা চলতি যে এখন আবার এই নতুন করে যে করোনার সংক্রমণ বাড়ছে তাতে প্রথম বলা যায় যে রোগী মারা গেলেন গত পরশুদিন। এছাড়াও আমরা যে ৩৮ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে একজন শিশু, ১৯ জন নারী এবং বাকিরা ১৯ জন নারী এবং বাকিরা পুরুষ। এবং চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিস যেটি বলছে যে ইতিমধ্যে তারা চট্টগ্রামের ৯টি প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি মিলে তারা করোনার যে পরীক্ষা সেটির কার্যক্রম তারা শুরু করেছে এবং আপাতত তাদের কাছে করোনা পরীক্ষাজনিত যে সরঞ্জামের কোনো সংকট নেই বলেই তিনি দাবি করেছেন। যদিও আমরা দেখছি যে আগেরবার আমরা বিভিন্ন উপজেলাগুলোতেও করোনা পরীক্ষার একটি সুবন্দোবস্ত ছিল, সেটি কিন্তু এখনো উপজেলা কমপ্লেক্সগুলোতে ওইভাবে চালু করা যায়নি। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছি এবং এখানে ইতোমধ্যে একটি ৫০ বেডের ডেডিকেটেড করোনা ওয়ার্ড আবার চালু করা হয়েছে এবং যেটি মূলত আগে ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহার হতো এবং এখানে এই ৫০টি ওয়ার্ডের মধ্যে এখন নতুন করে কোনো রোগী ভর্তি নেই, তবে 10টি আইসিইউ বেড এখানে করোনা রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। যদিও এখানকার যিনি পরিচালক তিনি বলছেন যে এখানে আরও 60টি আইসিইউ আছে এবং করোনা রোগীদের জন্য 20টি আইসিইউ তারা আরও নতুন করে ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা সংক্রমণ বাড়ছে, তবে মানুষের মধ্যে সচেতনতা খুব একটা নেই। তবে সামগ্রিকভাবে প্রশাসনের দাবি বা কর্তৃপক্ষের দাবিতে তারা এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট উদ্যোগী ভূমিকা নিয়েছেন। অনুপম, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার টাঙ্গাইলের করোনা পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে তো কোনো হাসপাতালে করোনা পরীক্ষার ব্যবস্থা নেই, তো রোগীদের ভোগান্তির চিত্র জানাবেন। আর কতজন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে টাঙ্গাইলে? রোগীদের ভোগান্তি চরম। একটি কথা বলি, অর্থাৎ এই ৪২ লাখ লোকের বসবাস এই জেলাতে। মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, জেনারেল হাসপাতাল রয়েছে, ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। কোথাও করোনা টেস্ট করার কোনো ব্যবস্থা নেই এবং গত এক সপ্তাহের ভিতরে একাধিক রোগী টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং এই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল দুই জায়গাতেই ভর্তি হয়েছে, যাদের উপসর্গগুলি হচ্ছে করোনা। আমি আধা ঘন্টা আগেই কথা বলেছিলাম একজন মেডিকেল অফিসারের সাথে, যিনি এই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে রয়েছেন, ডাক্তার জহিরের সাথে। তিনি যেটা বলেছেন, অন্তত ৮ থেকে ১০ জন রোগীর এক্স-রে রিপোর্ট দেখে তারা সন্দেহ করছেন যে তারা করোনায় আক্রান্ত হয়েছে, কিন্তু যেহেতু করোনা টেস্ট করা হয়নি বা করা যাচ্ছে না, যে কারণে তারা নিশ্চিত করে বলতে পারছে না যে কতজন রোগী করোনা আক্রান্ত হয়ে রয়েছে। একই কথা হচ্ছে জেনারেল হাসপাতালে, সেখানেও বেশ কিছু রোগী করোনার সংক্রমণের যেসব উপসর্গ সেগুলি নিয়ে ভর্তি রয়েছে, কিন্তু নিশ্চিত করা যায়নি যে তারা করোনা আক্রান্ত হয়েছে। এই যে আক্রান্ত হলো এবং তাদেরকে যে আলাদা করা হলো না, এতে হয়েছে কি সংক্রমণের ঝুঁকিটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। এবং এই কথাটি কিন্তু দুটি হাসপাতালে যে কয়েকজন চিকিৎসকের সাথে আমাদের কথা হচ্ছে, তারা সবাই স্বীকার করেছে যে যদি দ্রুত টেস্টের ব্যবস্থা করা না যায় তাহলে কিন্তু সংক্রমণের মাত্রাটা আরো বেড়ে যাবে। এবার আসে ভোগান্তির কথা। আমরা যেদিন প্রতিবেদন করছিলাম সেদিন এক রোগীর স্বজনের সাথে কথা হয়েছিল, তার চোখে অনেক উদ্বিগ্নতা ছিল। তার বাবাকে ডাক্তার করোনা পরীক্ষা করতে বলা হয়েছে, তিনি জেলার বিভিন্ন প্রান্তে দৌড়াদৌড়ি করছেন এবং শেষ পর্যন্ত তাদের এক আত্মীয় ঢাকায় যোগাযোগ করার চেষ্টা করছেন যে সেখানে দ্রুততম সময়ের মধ্যে টেস্ট করা যাবে কিনা। বুঝতে পারছেন যে ১০০ কিলোমিটার দূরে হলেও তারা তার বাবার পরীক্ষা করার জন্য চেষ্টা করছে। তো শুধু যে তারা চেষ্টা করছে তা না, যাদেরকে এই সংক্রমণে হয়েছে বলে মনে করছে ডাক্তাররা, তাদের পরিবারের সকল সদস্যই কিন্তু উদ্বিগ্ন এবং দ্রুততম সময়ের মধ্যে জেলায় এই করোনা টেস্ট হোক এমনটাই দাবি করছে এখানকার মানুষ। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের সর্বশেষ। চট্টগ্রাম এবং টাঙ্গাইল থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও সারা দেশে বৃষ্টি হতে পারে।
দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ঢাকা, রাজশাহী সহ 17 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় খুলনায় 111 মিলিমিটার। চট্টগ্রামে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এর মধ্যে নগরীতে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় থেমে থেমে 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টায়ও চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে সকাল থেকে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষেরা। বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, কাপাসকোলা, চকবাজার, পাঁচলাইশ সহ কিছু এলাকায় সাময়িক জলজট তৈরি হয়। গত 2 দিনে খুলনায় বৃষ্টির কারণে শহরের পিটিআই মোড়, রয়্যাল মোড়, করিমনগর সহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে টানা 3 দিনের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেলার রামগতি ও কমলনগর উপকূলীয় এলাকা 20টি গ্রাম প্লাবিত হয়েছে। সাতাশ বৃষ্টিতে তো পানিটা পুরোটা আরো ভর্তি আছিল, এখন হালকা একটু কমছে। আমরা তো এই মাত্র অফিসে যাওয়ার, এখন এই যে পুরা কোমর পর্যন্ত পানি, এখন অফিসে যাওয়া অনেক কষ্ট। ড্রেনেজ হয়েছে, রাস্তা উঁচু হয়েছে, কিন্তু আসলে সেই জলাবদ্ধতা কিন্তু আগের মতোই রয়ে গেছে। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে তো 3 দিনের বৃষ্টিতে 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। বৃষ্টি কি এখনো হচ্ছে? গত 3 দিন ধরে লক্ষ্মীপুর জেলা জুড়ে আমরা দেখেছি যে টানা বৃষ্টি, সেই বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি, কখনো হালকা এবং কখনো ভারী। এই বৃষ্টির কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এর বাইরেও কিন্তু আমরা লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর যে নিচু এলাকা রয়েছে সেখানেও পানি ঢুকেছে, সেখানেও কিন্তু মানুষ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে এমনটা আমরা জানিয়েছি। আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভার যে বাঞ্ছানগর ওয়ার্ড, অর্থাৎ মনসা হাজীবাড়ি সড়ক। এখানে আমরা দেখেছি যে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কয়েকটি এলাকার যে নির্মল এলাকাগুলো রয়েছে সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের চরম দুর্ভোগ রয়েছে। মানুষ কিন্তু পানিতে আটকা পড়েছে এমনটা আমরা দেখেছি। তবে এখানের পৌরবাসীদের অভিযোগ, তারা বলছেন যে সঠিকভাবে যে ড্রেনেজ ব্যবস্থা বা ড্রেনে পানি নিষ্কাশন না হওয়ার কারণে মূলত জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এগুলো পরিষ্কার না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে। অর্থাৎ মানে যেভাবে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা দরকার সেটি করা হচ্ছে না। অর্থাৎ অপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করার কারণে মূলত লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর, শমশাদাবাদ, কলেজ রোড এবং মজিবপুর সহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়ে। এর বাইরে আমি কিন্তু লক্ষ্মীপুরের রামগতি যে আবহাওয়া সতর্কীকরণ অফিস রয়েছে সেখানে যিনি কর্মকর্তা রয়েছেন সৌরভ হোসেন, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন, আজকে লক্ষ্মীপুরে যে বৃষ্টির যে পরিমাণ রেকর্ড করা হয়েছে সেটি প্রায় 50 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অর্থাৎ এই গত 3 দিন ধরে এই উঠানামা করছে 50 থেকে 45 মিলিমিটার বৃষ্টি, এমনটি তিনি বলছেন। এর বাইরে কিন্তু আমরা এখানে জেলা প্রশাসক রয়েছে, যা পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন তার সাথে আমাদের কথা হচ্ছে। তারা যিনি জানিয়েছেন আসলে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেখানে তারা যে ড্রেনেজ পরিষ্কার করছেন এবং নিষ্কাশন করে দ্রুত পানি নামার ব্যবস্থা করছেন, এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকার এবং পৌরসভার যিনি প্রশাসক রয়েছেন স্থানীয় সরকার বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, তারা আমাকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি যে বৃষ্টি এখনো হয়েছে, অর্থাৎ এখন যদিও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে মানুষের যে ভোগান্তি সেটি বাড়ছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম বেকায়দা রয়েছে। অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আবহাওয়া অফিস বলছেন এটি আরো কয়েকদিন এই সক্রিয় মৌসুমীর যে প্রভাব সেটি অব্যাহত থাকবে। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। টানা বৃষ্টিতে আবারও খানাখন্দে নাজুক হয়ে পড়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক। বাইপাইল, নবীনগর,
মোজারমিল ও জিরানির গুরুত্বপূর্ণ 4টি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। শুধু বাইপাইলের 200 মিটার অংশে খানাখন্দ বেশি থাকায় যান চলাচলের সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি, বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বর্ষার শুরুতে খানাখন্দে ভরে গেছে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক। রাজধানীমুখী লেনের বাইপাইল, নবীনগর, মোজারমিল ও জিরানি পয়েন্টে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সবচেয়ে নাজুক অবস্থা বাইপাইল পয়েন্টের 200 মিটার অংশে ছোট বড় গর্তের কারণে নিয়মিত যানজট লেগে আছে। শুধু যান চলাচলেই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনও, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। টানা বৃষ্টিপাতে রাস্তাটা ভেঙে গেছে, মানে রাস্তায় বিভিন্ন গর্ত তৈরি হয়েছে। বাইপাইলে আর মোজারমিলের অংশটা বেশি ভাঙছে, বিশেষ করে বাইপাইলের যে মোড়টা আছে ওই মোড়ে ভাঙাটা বেশি, ওইখানে জ্যামটাও হয় বেশি। বাড়তি ভাঙলে মালিকের কাছে আমাদের অনেক কৈফিয়ত দেওয়া লাগে, কি কারণে বাড়তি ভাঙছে। রাস্তার অবস্থা যে খারাপ এটা মালিকও জানে না। ভারী অথবা টানা বর্ষণ হলে সড়কে খানাখন্দের সৃষ্টি হয় বলে দাবি। নিরাপদ সড়ক চায় আন্দোলনের নেতাদের। প্রতিবারই খানাখন্দ সংস্কার করা হয়, কিন্তু সেই মেরামত টেকসই হচ্ছে না। স্থায়ী সংস্কার করার তাগিদ তাদের। শ্রীপুরের পর থেকে অনেক জায়গায় আমরা দেখেছি যে মোটা পিচ ঢালাই দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। এরকম যদি পুরো রাস্তাটাকেই কিন্তু পুলক দেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের বৃষ্টি হলে আর কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হবে না। তবে সড়ক বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে এলে নেওয়া হবে স্থায়ী সংস্কারের উদ্যোগ। এরই মধ্যে জিরানি ও মোজারমিল অংশে সাময়িক সংস্কার করা হয়েছে। বাইপাইলে প্রায় 200 মিটার পরিমাণ জায়গা আছে। এখানে তো যদি খেয়াল করুন আপনি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিন্তু কাজ চলতেছে, তো যার জন্য এই জায়গাটার একটা ধরেন যে সলিউশন হতে পারতো, রিজিড পেমেন্ট করে দিলে হয়তো বেটার হতো। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে যেহেতু ওনাদের কাজ চলতেছে, ওই টাইপের কোনো সলিউশনে হয়তো যেতে পারবো না। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের অন্তত 20 জেলার মানুষের যাতায়াত। এছাড়া 2013 সালে 2 লেনের এই সড়কটি 4 লেন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা তাইফির 2 দিনের রিমান্ড ও সাইদ হত্যা চেষ্টা মামলায় শোন অ্যারেস্টের আদেশ দিয়েছে আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দেয়। এর আগে সজল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আইফির 7 দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই আদালতে ফতুল্লার সাইদ হত্যা চেষ্টা মামলাতেও সাবেক মেয়র আইফিকে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। পরে এই মামলায় আদালত তাকে জামিন আবেদন নামঞ্জুর করেন। শেরপুরে শ্রীবর্দীতে নিখোঁজের একদিন পর একটি মৎস্য খামার থেকে ভেসে থাকা অবস্থায় 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 18 জুন বুধবার সকালে উপজেলার তাঁতিহাটি ইউনিয়নের বটতলা মৃধাবাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো রাজমিস্ত্রি মোহাম্মদ সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন। তারা দুজনেই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর 12টার পর থেকে শিশুদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি পোস্ট করে সন্ধান চাওয়া হয়। সকাল 7টায় বটতলা মৃধাবাড়ি এলাকার একটি মৎস্য খামারে তাদের মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। যশোরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মনিরুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার সরসকাঠি বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সরসকাঠি বাজারে চায়ের দোকানে বসেছিলেন মনিরুল। এ সময় একই গ্রামের রেজা হাসান সবুজের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রড লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় মনিরুল সহ আরও 4 জন। পরে তাদের উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সবুজ, লিটন ও সালাউদ্দিন নামে 3 যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। মাগুরার মোহাম্মদপুরে পাওনা 1000 টাকার জন্য বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হয়েছেন 7 জন। আটক করা হয়েছে 1 জনকে। মঙ্গলবার উপজেলার বেজরা গ্রামে দফায় দফায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপি নেতা ফারুক মেম্বারের বাড়িসহ অন্তত 30টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পুলিশ জানায়, গ্রামের হাসানুদ্দিন মোল্লার ছেলে করিম মোল্লা একই গ্রামের মুশুরের কাছে 1000 টাকা পেত। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে তারা
সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় ৪৫ জনকে আসামি করে মামলা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের বন্দরে সঞ্জিদা আক্তার স্মৃতি নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী সিফাত ও তার পরিবার। পুলিশ ও স্বজনরা জানায় 2 মাস আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন সিফাত ও স্মৃতি। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। মঙ্গলবার বিকেলে স্মৃতিকে কয়েকবার ফোন করলেও রিসিভ না করায় রাতে বাসায় এসে রুমের দরজা বন্ধ পায় পরিবার। পরে জানালা দিয়ে তার মরদেহ খাটের উপর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। বগুড়া শিববাটিতে 14 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও বিভিন্ন সংগঠন। সকালে শহরের সাতমাথা এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডে জড়িত। এসব চিহ্নিত সন্ত্রাসীরা দলের আশ্রয়ে প্রভাব বিস্তার ও নিরীহ মানুষের ওপর নির্যাতন করেছে। এখনও অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবারের শঙ্কায় রয়েছে। কর্মসূচিতে বাসদ, এনসিপি সহ অন্যান্য সংগঠনের নেতারা বলেন, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধী যে দলেরই হোক, কেউ প্রভাব খাটিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছাড় দেওয়া হবে না। ধান চাল সংগ্রহের জন্য সচল চালকলগুলোকে বরাদ্দ দেওয়ার নীতিমালা থাকলেও জামালপুরে হয়েছে এর উল্টোটাই। অচল, বন্ধ ও অস্তিত্বহীন কয়েকটি চালকলকে দেওয়া হয়েছে বরাদ্দ। বঞ্চিত হচ্ছে প্রকৃত চালকল মালিকেরা। তবে খাদ্য বিভাগ বলছে, অচল থাকায় চুক্তি করা হয়নি 4 চালকল প্রতিষ্ঠানের সাথে। মেসার্স সুমাইয়া রাইস মিল জামালপুর সদরের কালাবহ এলাকার এই মিলটি চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য বরাদ্দ পায় 40 মেট্রিক টন। তবে চালকলটিতে এখন প্লাস্টিক কারখানা। এর পাশেই কোটামনি এলাকার মেসার্স জাকারিয়া রাইস মিল। 12 মেট্রিক টন বরাদ্দ পাওয়া এই চালকলটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু এই দুটি মিল নয়, সরজমিনে গিয়ে পাওয়া গিয়েছে আরও 2টি চুক্তি অযোগ্য মিলের সন্ধান। অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা 2017-তে কেবলমাত্র সক্রিয় ও চালু মিলগুলোই বরাদ্দের জন্য বিবেচিত হবে বলে উল্লেখ থাকলেও শুধু স্থাপনা দেখে দেয়া হচ্ছে বরাদ্দ। আমার তো মিল আছে, স্থাপনা আছে, হয় আমি 20 টন বাল বাইরে কিনে দিলাম। ব্যবসায় মানে একটু লস হয়েছিল, এর কারণে আর চালু করে নাই। বরাদ্দ পাওয়া 114টি চালকলের মধ্যে বন্ধ চালকল থাকায় বঞ্চিত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। চালকলের অস্তিত্ব নেই, তাদেরকেও দিয়েও বরাদ্দ দেওয়া হচ্ছে, যেটি সম্পূর্ণ অবৈধ। যারা প্রকৃত মিল মালিক, চাল ব্যবসায়ী, তারা ক্ষতিগ্রস্ত হবে, আর অতীতের মতো ওই সমস্ত প্রতারক চক্র সুবিধা ভোগ করবে। অচল চালকলের সন্ধান পেলে চুক্তি স্থগিতের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা খাদ্য বিভাগ। আমাদের লোক দিয়ে তদন্ত করিয়া সত্যতা পাই, বলে ওই 4টা মিলের চুক্তি আমরা করি নাই, বরাদ্দ পাওয়ার যোগ্য নাই। ধরনের কোনো মিল যদি চুক্তি করে থাকে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত করে দেখে চুক্তি স্থগিত করব। চলতি মৌসুমে জেলায় 8,931 মেট্রিক টন ধান ও 41,835 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় পরিচয়পত্র কার্ড গ্রহণ, সংশোধন সহ সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগে চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুপুর 12:30 থেকে এই অভিযান চালানো হয়। দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, 6 জন গ্রাহকের কাছ থেকে হয়রানির অভিযোগ পেয়ে তারা এই অভিযান চালিয়েছেন। এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অবৈধভাবে টাকা লেনদেন হয় এমন কয়েকটি ব্যাংকের নামও তারা পেয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম ইসি কার্যালয়ে সেবা পেতে নানা হয়রানির অভিযোগ দীর্ঘদিনের।
ফরিদপুরে জুট মিলে নারী শ্রমিককে সুন্দরবনে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে বিক্রির ঘটনায় 2 নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা জেলার মাকসুদা বিবি এবং আটির ওপর এলাকার মর্জিনা। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2012 সালের 29 মে ফরিদপুর কোতোয়ালি থানায় মানব পাচার আইনে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী শ্রমিকের মা। রাজশাহী নগরীর পদ্মা নদীর বাঁধের ওপর দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দুপুরে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন নদী তীরে অবস্থিত আই বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের সদস্যদের নিয়ে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান। এ সময় মোট 8টি দোকান উচ্ছেদ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দখলদারদের কারণে নদী তীরে যাতায়াতের সমস্যা হয় তাদের। অভিযান শেষে রাজশাহী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রকিবুল হাসান জানান, পানি উন্নয়ন বোর্ড নির্মিত টি বাঁধ ও আই বাঁধে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত টি বাঁধ এবং আই বাঁধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। সকালে 17 শহীদ পরিবারের প্রত্যেককে 2 লাখ টাকা করে প্রদান করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শুধু লক্ষ্মীপুরে 4 জন সহ বিভিন্ন স্থানে আরও 13 জন শহীদ হন। আহত হন 260 জন। এর আগে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এসব পরিবারকে একাধিকবার আর্থিক সহায়তা দেওয়া হয়। আমাদের জেলার ক্ষেত্রে যারা আমাদের জেলাতেই শহীদ হয়েছেন এই জেলার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের পোস্টমর্টম মামলা সবই হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 2-3টা করে মামলা নেওয়া হয়েছে। সেই মামলাগুলোতে আমাদের যা সন্তোষজনক গ্রেপ্তার আছে এবং তদন্ত খুবই সন্তোষজনক পর্যায়ে আছে। সরকার আন্তরিকভাবে মনে করে যে পরিবারগুলোর পাশে আমাদের থাকা উচিত এবং সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি এই ক্ষেত্রে গ্রহণ করেছে। এর পাশাপাশি জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। নীলফামারী জেলা কারাগারে অভিনব কায়দায় বন্দীদের গাঁজা সরবরাহ করার সময় সালমান শাহ নামে এক কারারক্ষীকে মাদকসহ আটক করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় জুতার ভেতরে করে গাঁজা সরবরাহের সময় ওই কারারক্ষীকে আটক করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, কারারক্ষী সালমান শাহ অভিনব কায়দায় ডান পায়ের জুতার ভেতরে গাঁজা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশি করে তার জুতার ভেতর থেকে 8 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে মঙ্গলবার রাতে বিভাগীয় মামলার মাধ্যমে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। কক্সবাজারে চকরিয়াতে 21 বছর আগে 6 কোটি টাকায় নির্মিত 2টি সেতু পরিত্যক্ত পড়ে আছে। খালের ওপর সেতু দুটি দাঁড়িয়ে থাকলেও আজ পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারেনি, কারণ 2 পাশে সংযোগ সড়ক না থাকায় এই অবস্থা। বিপুল অর্থ অপচয় হওয়ায় সরকারের 2 দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। দ্বীপ উপজেলা মহেশখালীর সাথে যাতায়াতের জন্য 2004 সালে 180.20 মিটার এবং 340 মিটার দৈর্ঘ্যের 2টি সেতু নির্মাণ করে এলজিইডি। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতু তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় 21 বছর ধরে পড়ে আছে এই স্থাপনা। 17 বছর পর 2021 সালে 2 সেতুকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করে সড়ক ও জনপথ বিভাগ। এর ধারাবাহিকতায় নতুন সেতুর জন্য 220 কোটি 98 লাখ টাকার একটি প্রস্তাবনা পাঠায় সোজ। অ্যাকুইজিশন বাবদ নিয়ার অ্যাবাউট 62 কোটি টাকার মতো খরচ ধরা হয়েছিল এবং আমাদের ওখানে 2টি ব্রিজ, যে 2টি ব্রিজ
এলজিডি নির্মাণ করেছিল। বর্তমান আমাদের দৃষ্টিতে সেটা আসলেই ভারী গাড়ি ব্যবহারের অনুপযোগী। 200 মিটার ব্রিজ আমরা ইনক্লুড করে একটা ডিপিপি তৎকালীন সাবমিট করেছিল। রাস্তা না করে সেতু নির্মাণকে সরকারের দুটি দপ্তরের সমন্বয়হীনতা ও চরম উদাসীনতা বলছেন ভুক্তভোগীরা। আসলেও এখন এই ব্রিজের মধ্যে, এই দুইটা ব্রিজের মধ্যে দিয়ে কোনো গাড়ি চলাচল নেই। মধ্যখান দিয়ে যে রুট হওয়ার কথা ছিল সেটাও হয় নাই। এখন আমাদের গাড়ি চলার তো দূরের কথা, এখন আমরা পর্যন্ত যাতায়াত করতে পারতেছি না। সড়ক ও সেতুটি নির্মাণ হলে মহেশখালীর সাথে সারা দেশের যোগাযোগের পাশাপাশি বাণিজ্য প্রসারের আশা ব্যবসায়ীদের। যখনই ওরা ব্রিজ করছিল তখন অ্যাপ্রোচ রুটটা করে নাই। কোনো ধরনের সরকারি বা রাষ্ট্রীয় অর্থের অপচয় না হয়, আগামীতে কেউ যদি পরিকল্পনা করে সবকিছু যাতে বুঝে শুনে করে এবং একটা ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে। মেধাকাল সেতুতে যান চলাচলের জন্য দুই পাশে নতুন করে 9.5 কিলোমিটার রাস্তা নির্মাণ জরুরি। এজন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। অপহরণ ও গুমের মানবতাবিরোধী অপরাধের মামলায় র্যাবের গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে হাজির করার জন্য আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 15 সেপ্টেম্বর। এছাড়া পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও এম মইনুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ট্রাইব্যুনাল মিরপুর কাপরুল ও পল্লবী এলাকায় জুলাই সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বিতুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। চাঁদপুরে ইলিশের মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু এবং মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে 2017 সালে বাংলাদেশের প্রথম জেলার ব্র্যান্ডিং হিসাবে চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর হিসাবে সরকার স্বীকৃতি দেয়। এই সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়ী ও আড়তদার নিজের ইচ্ছে মতো ইলিশের মূল্য বসিয়ে কেনাবেচা করছেন। এতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে ইলিশের দাম। প্রশাসনের পক্ষ থেকে আমরা বাজার মনিটরিং করেছি, আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথেও কথা বলেছি। ইলিশ ধরার ক্ষেত্রে তাদের একটা ব্যয় আছে, পরিবহনের একটা ব্যয় আছে এবং ইলিশ অনেক সময় সংরক্ষণের জন্য তাদের একটা ব্যয় আছে। সেইটার আলোকে ইলিশের দামটা যেরকম হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি দামে বাজারে ইলিশ বিক্রয় হচ্ছে। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।